আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আজকে একটা শিক্ষণীয় গল্প বলবো আমার মেডিকেল লাইফের আর কি। তো আজকে যে জিনিসটা নিয়ে গল্প বলবো সেটা হলো ফরমালিন নিয়ে। ফরমালিনের ব্যবহার এটা নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে যে ফরমালিন তো আপনারা জানেন যে যারা সাধারণ মানুষ তারা জানেন যে এটা ব্যবহার করা হয় ওই ফল, সবজি, মাংস, মাছ এগুলির উপরে ছিটাই দিলে এটা টাটকা থাকে, অনেক দিন টাটকা থাকে। এটা পাবলিক জানে। কিন্তু ফরমালিনের দাম এত বেড়ে গেছে যে এইটা দিলে তাদের আর লাভ হয় না। তাছাড়া এইটার বিরুদ্ধে অনেক অভিযান চলছে, ভোক্তা অভিযান। তো এখন কিন্তু আর সাধারণত ফরমালিন দেয় না। তো এটাই আপনারা বেশিরভাগ মানুষ জানেন, কিন্তু আমরা যারা ডাক্তার, বিশেষ করে প্যাথোলজিস্ট এবং সার্জন, তারা এটা এখন ব্যবহার করি যেভাবে, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো এবং এখানে একটা মজার গল্প আছে এবং শিক্ষণীয় জিনিস আছে। তো এটা এই ফরমালিনটা যে জিনিসটা কি আসলে, ফরমালিনটা হলো ফর্মালডিহাইডের সলিউশন আর কি। তো ফর্মালডিহাইড ওই 40% ফর্মালডিহাইড একটা কেমিক্যাল সাবস্টেন্স, 40% আর সেটা এটাকে বলা হয় ফরমালিন। আবার বলছি, ফর্মালডিহাইড একটা কেমিক্যাল সাবস্টেন্স, এটার যদি 40% থাকে সলিউশন, তাহলে এটাকে বলা হয় ফরমালিন। ফর্মালডিহাইড 40%কে বলা হয় ফরমালিন। তাহলে এই জিনিসটা কিনতে পাওয়া যায়, বোতলে কিনতে পাওয়া যায়, জারে কিনতে পাওয়া যায়, ছোটো 100 ml পাওয়া যায়, 200 ml পাওয়া যায়, 500 ml পাওয়া যায়, 1 লিটারের পাওয়া যায়, 3 লিটারের পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, বা ড্রাম ভর্তিও পাওয়া যায়। তাহলে এইটাকে বলা হচ্ছে ফরমালিন, যেটাতে 40% ফর্মালডিহাইড আছে। তো এইটা ব্যবহার করার জন্য কি করতে হয়, সেটাকে করতে হয় কি বিভিন্ন পার্সেন্টেজে ব্যবহার করতে হয়। তবে টিস্যু প্রিজার্ভ করতে, মানে ওই যে অপারেশন করিয়া যে আমরা টিস্যুটা বের করি, সার্জনরা বের করে, এটাকে বলা হয় বায়োপসি। তো বের করলে এই টিস্যু, এটাকে সাধারণ মানুষ মাংস বলে এক কথায়, এই মাংসটা তো পচে যায়, আমরা ডাক্তাররা বলি টিস্যু। তো টিস্যু পচে যাবে, বাইরে রাখলে যেমন মাছ মাংস পচে যায়, এরকম মানুষের মাংস পচে যায়। তো এই টিস্যুতে যেটা অপারেশন করে বের করা হয়, এটাতে ক্যান্সার আছে কি ক্যান্সার নাই, ক্যান্সার না থাকলে অন্য কি রোগ আছে, এইগুলি দেখার জন্য পরীক্ষা করা হয়। ওইটাকে বলে হিস্টোপ্যাথোলজি পরীক্ষা। হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করা হয় বিশেষজ্ঞ হিস্টোপ্যাথোলজি যারা, তারাই করেন। আমি একজন হিস্টোপ্যাথোলজি বিশেষজ্ঞ। তো আমি এই বিশেষজ্ঞ হওয়ার জন্য বিশেষ বিশেষ ডিগ্রি লাগে, যেমন এমফিল প্যাথোলজি ডিগ্রি, এমডি প্যাথোলজি ডিগ্রি, এফসিপিএস প্যাথোলজি ডিগ্রি, এইগুলি লাগে। তাই এমনি প্যাথোলজিস্ট কিন্তু অনেক আছে, কিন্তু এই ডিগ্রিগুলো যার নাই তারা হিস্টোপ্যাথোলজিস্ট না। তাহলে এই ডিগ্রিটা আমি করেছি আইপিজিএমের থেকে, যেটা এখন বঙ্গবন্ধু, যেটা এখন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটার আগের নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো এই তার আগে ছিল আইপিজিএমআর, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তখন আমরা, এটা ইউনিভার্সিটি ছিল না তখন আমি পাশ করছি এখান থেকে এমফিল 1995 সনে পাশ করছি। পাশ করে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে টিচার হিসাবে দীর্ঘদিন কাজ করছি। ওখানে আমার 15 বছর সার্ভিস দেওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে। আমি যখন অবসরে যাই তখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের আমি হেড ছিলাম। এটা তাও 2020 সনে। এরপরে আমি অবসরে যাওয়ার পরে আবার 2021 সন থেকে আমি এখন কিন্তু 2026 সন, আমি এই 5 বছর হইল আমি করতেছি, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল প্যাথোলজির প্রধান হিসেবে কাজ করে যাচ্ছি।
আমি যে কথা বলতেছিলাম যে ফরমালিন, তো ফরমালিন যদি না দিয়ে থাকে টিস্যুতে, তাহলে টিস্যু পচে যাবে। যারা টিস্যুটা পাঠিয়েছে নাকি অপারেশন করে, এই জন্য আমরা এই একটা রিকুইজিশন ফর্ম যেটা দেওয়া হয়, যে রুগীর নাম, রুগীর বয়স, রুগীর সেক্স, তারপরে রুগীর ঠিকানা, অপারেশন যিনি করছে তার নাম, কবে অপারেশন করছে, কবে পাঠাইছে, তারপরে এই তার কি হিস্ট্রি ছিল, মানে এই রুগীর কী কী সমস্যা ছিল, এখন ওই টিস্যুর নাম, মানে কোথা থেকে টিস্যুটা কাটলো, গলা থেকে কাটলো নাকি ওই শরীরে কোথা থেকে কাটলো, লিভার কাটলো না কিডনি কাটলো, এগুলি লেখা থাকে। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা লেখা থাকে যে প্রিজারভেটিভ, ইংলিশে লেখা থাকে প্রিজারভেটিভ, আর যারা বাংলাতে ফর্ম বানায় তাদের লেখা থাকে পচন রোধক সলিউশন। মানে পচন রোধক সলিউশন মানে এই যে টিস্যুটা যাতে না পচে যায় সেটার জন্য কী ব্যবহার করা হয়েছে সেটা ডান পাশে লিখে দিতে হয় ফর্মের মধ্যে। আর বাংলায় লেখে পচন রোধক সলিউশন, আর ইংলিশে লেখে প্রিজারভেটিভ। এখন এই প্রিজারভেটিভ নিয়ে আমি যখন প্র্যাকটিক্যাল লাইফে আসলাম এমফিল পাস করিয়া, তো প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি কাজ শুরু করছি এবং আমি প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ল্যাবরেটরিতেও কাজ করা শুরু করছি। একই সাথে সকালে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের কাজ করতাম ল্যাবরেটরিতে, এবং ছাত্রদের ক্লাস নিতাম, আর বিকেলবেলা ল্যাবরেটরিতে কাজ করতাম। আমার তালুকদার প্যাথোলজি ল্যাব নামে একটা ল্যাব আছে সেখানে। তো এই করতে গিয়া প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে একটা সমস্যায় পড়লাম যে প্রিজারভেটিভ যে জিনিসটা দিচ্ছি এটা মানে কিছু কিছু হাসপাতাল থেকে প্রাইভেটে কিন্তু বিভিন্ন রকম প্রাইভেট ক্লিনিক দিয়ে আসে। তাহলে কিছু কিছু ক্লিনিক থেকে এবং হাসপাতাল থেকেও, সরকারি হাসপাতাল থেকেও ভুল করে অন্যান্য জিনিস দেয়। যেমন কেউ লিখে দেয় প্রিজারভেটিভ নর্মাল স্যালাইন, কেউ কেউ লেখে প্রিজারভেটিভ স্যালাইন, আবার কেউ কেউ লেখে প্রিজারভেটিভ ফরমালিন, তা আবার কেউ কেউ লেখে দেওয়া হয় নাই। তাহলে দেওয়া হয়নি যেটা, সেটা আসলে তারা সংগ্রহ করতে পারে নাই, এটা তাদের ভুল। অপারেশন করার আগেই ফরমালিন সংগ্রহ করতে হবে। তো এখন কত পার্সেন্ট ফরমালিন দিল এটা নিয়ে সন্দেহ হয়। দেখা গেল যে পানি না মিশে, মানে 1 ভাগ ফরমালিনের সাথে ওই যেটা ফরমালডিহাইড 40%, ওইটাকে বলা হয় ফরমালিন। 1 ভাগ ফরমালিনের সাথে 9 ভাগ পানি মিশাইলে এই টাইপের হলো পানি মিশাইলে এটা হলো ওই 10% ফরমালিন। মানে হলো 100 ভাগের মধ্যে 10 ভাগ ফরমালিন আর 90 ভাগ পানি। তো এইটা 10% ফরমালিন বানানোর নিয়ম। কিন্তু 10% ফরমালিন কিন্তু কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় ফরমালিন। তাহলে ওটা কিন্তু অপারেশন আগেই বানাই রাখতে হবে, একটা জারের মধ্যে বানাই রাখে লেবেল করে রাখতে হবে 10% ফরমালিন। এবার এটাতে সবাই জানবে তা না, কিন্তু সব ডাক্তারও সমান জ্ঞান রাখে না, সব নার্সেও রাখে না। তো এখন অপারেশন তো করে সার্জন কইরা বলে এটা বায়োপসি করতে পাঠাই দাও, হিস্টোপ্যাথোলজি করতে। তো জুনিয়র ডাক্তার করে কি এই রিকুইজিশন লিখে আমার এই নার্সের কাছে দেন, সিস্টার এটা পাঠিয়ে দেন। তো এই জায়গায় গ্যাপটা হয়। ওই সার্জন কিন্তু নিজে পাঠায় না, নিজে লেখেও না, জুনিয়র ডাক্তার লেখে, ফর্মটা লেখে, আর নার্সটা লেবেল টেবেল লাগাইয়া বা ওয়ার্ড বয়ের কাছে পাঠাই দেয় যে দিয়ে আসো। এইখানে কেউ না কেউ ভুল করে। তো লক্ষ্য করলাম এর মধ্যে কেউ কেউ দেয় পানি দিলে বিরাট ভুল হয়ে গেলো। আমরা তো মনে করছি ফরমালিন দিছে কিন্তু এটা পচে যাবে। তারপরে কেউ এমনকি দেখা গেছে স্যাভলনও দিয়ে দিছে, এরকম হয়েছে। তো এমনকি দেখা গেছিলো যে এই ভুল করছে সেটা, যে ফরমালিন মনে করে কেরোসিন, তখন কিন্তু কেরোসিনের ব্যবহার ছিল, তখন বিদ্যুৎ থাকতো না বেশি,
বিদ্যুৎ চলে গেলে এই হারিকেন জ্বালিত। ও ভুল করে একজন কেরোসিনে দিছে, এরকম হাস্যকর কথাবার্তা। তো এটা নিয়ে আমার কাছে বহু মানে নানা রকম গোলক দাদা করে গেলাম যে কীভাবে এটা সমস্যার সমাধান করা যায় যেন সবাই 10% ফরমালিন করে। যদি 40% যদি 100% ফরমালিন যেটা সেটা ব্যবহার করে তাহলে টিস্যুটা বার্ন হয়ে যায়, মানে স্বাভাবিকভাবে পরীক্ষা করা যায় না। এখন বলতে পারেন যে এই কতদিন পর্যন্ত এটা পচবে না যদি 10% ফরমাল দেওয়া হয়? অগণিত দিন পর্যন্ত চলবে না, মানে কোনো নির্দিষ্ট দেওয়া নাই যে এতদিন। এমনও দেখা গেছে যে একটা টিস্যু, এটা জামালপুরের একটা ক্লিনিকে করা হয়েছিল বা হাসপাতালে, আমাদের প্রফেসর এম.এ. গহুর স্যার করছিলেন। তো এটা বলছে যে এটা বায়োপসি করে নেওয়ার সময় ময়মনসিংহতে, তখন ওখানে বায়োপসি হতো না, এখনও হয় কি না সন্দেহ আছে। তো কিন্তু তারা এটা বোঝে নাই, ওই যে বায়োপসি করে নিয়ে আসা বোঝে নাই, মনে করছে যে আমাদের রুগীর একটা মাংস বেড়েছে বরের মতো, এটা আমরা রেখে দেওয়ার জন্য, বাড়িতে নেওয়ার জন্য দিয়ে দিছি। তো একটা কাঁচের বয়ম বা প্লাস্টিকের বয়মের দায়িত্ব ফরমালিন মিশাইয়া 10%। তো ওনারা করছে কি, বাড়ির গ্রামের মানুষ বাড়িতে নিয়ে ওই সিকা বলে যে সিকার মধ্যে বয়ম টয়ম রাখে আর কি, জুলাই রেখে দিছে। তো 1 বছর পরে আবার রুগীটা ওই পেটের ভিতরে যে মাছ হয় যে বড় টিউমার, এটা হয়েছে। তো স্যারের কাছে যখন গেছে রুগীরা, বলছে যে কত বছর যে অপারেশন করেছিলাম তার রিপোর্ট দেন। তো বললো যে এই যে সব কাগজপত্র আছে। তো কই, এটার মধ্যে তো কোনো বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখতেছি না। কই এটা কি? এটাতে ময়মনসিংহ এই মাংসটা পাঠাইতে বলছিলাম, একটা বইয়ের মধ্যে দিয়েছিলাম সেটা। ওটা তো আমি মনে করছি যে এটা আমরা দেখবার জন্য বাড়িতে নিয়ে যাবো, তা আমরা ফেলে দিয়ে আমরা রেখে দিছি শিকার মধ্যে। তো ওরা আবার পচে নাই। তো রহস্যজনক কথা। বলে বেটারা তাড়াতাড়ি এটা নিয়ে পরীক্ষা করে নিয়ে আসো। এটা আমার তালুকদার ভেতলিতে নিয়ে আসছে। নিয়ে আসলে পরে এখন দেখি যে কাগজের মধ্যে 1 বছর আগের তারিখ দেখা যাইতেছে, অপারেশনের তারিখ। তো আমি বললাম যে এটা তারিখ তো ভুল করছে। বলছে কী লিখছে? গত বছর 1 বছর আগের তারিখ লিখছে। ও লোকটা বলে যে স্যার এটা ঠিকই আছে, এটা 1 বছর আগে অপারেশন হয়েছে। তো 1 বছর পরে নিয়ে আসো কে? তখন ওই কাহিনিটা পড়লো। তার মানে 1 বছর পরে আমি পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম যে কোনো পচে নাই, একদম ঠিকঠাক আছে। তা আমি এরকম দীর্ঘ 1 বছর পরের টিস্যু পরীক্ষা করছি। আর কতদিন যে রাখা যায় তা আমি কোনো বইয়ে লেখা পাই নাই, অনেক দিন রাখা যাবে হয়তো। তো তাহলে এই জন্য মাছ মাংস কিন্তু পচে না, যে তারা ব্যবহার করতো আর কি। এখন ওই যে ফর্ম ফিল আপের মধ্যে যে এক একজন এক একটা লেখে, সেইটা নিয়ে একটা যন্ত্রণায় পড়লাম আমি। বিশেষ করে হাসপাতালে, সরকারি হাসপাতালে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, ওখানে ফর্মটা দেয় হাসপাতাল থেকে ছাপিয়ে দেয়, কারণ রুগীগুলো হাসপাতালে, আর পরীক্ষা করতে পাঠায় প্যাথোলজি ল্যাবে, এটা হলো মেডিকেল কলেজে দোতলায়। তো যখন এটা আসে তো এরকম ওই ফর্মের মধ্যে এই প্রিজারভেটিভের জায়গায় লেখা থাকে নট গিভেন, বা দেওয়া হয়নি। আবার কেউ লেখে প্রিজারভেটিভ গিভেন, আবার কেউ লেখে ফরমালিন, কেউ লেখে ফর্মালডিহাইড, মানে এইরকম নানান কথা লিখতে থাকে। তো কেউ লেখে স্যালাইন, কেউ লেখে নর্মাল স্যালাইন। তাতে বোঝা গেল যে এটা হলো কেউ জানে, কেউ জানে না। আর এটা ওই যে হ্যান্ডিং হয়েছে প্রপারলি না, ডাক্তার নিজে দেখেই নেই, লিখে দিছে সিস্টার অথবা ওয়ার্ড বয় অথবা অন্য কেউ। এখন এইটা দূর করা যায় কীভাবে, আমার মাথায় এটা আসলো আর কি। তখন ইয়াং ছিলাম, খালি গবেষণা করতাম, নানান রকম গবেষণা শুরু করছি। আমার কিন্তু অনেকগুলো পাবলিকেশন আছে, আমার এই পর্যন্ত 87টা পাবলিকেশন আছে, গবেষণামূলক যে আমার পাবলিকেশন, এই 87টা, 87। তো এই প্রথম জীবনে আমি এগুলো বেশি করছি, এখনও করি। এখন আমি এডিটর, 3টা জার্নালের বর্তমান এডিটর আছি। এখন তখন এরকম একটা শুরু করলাম যে কীভাবে এই সমস্ত জিনিস ইমপ্রুভ করা যায়। তো ওই যে ঘরটা এই যেখানে লেখা আছে যে প্রিজারভেটিভ, সেখানে আমি কি লিখলে পরে এরা ভুল করবে না। তা আমি চিন্তা করে বাইর করলাম যে এখানে আমি লিড করব, আমি তাদেরকে সাজেস্ট করব কী দিতে হবো। তো আমি লিখলাম
বাংলায় লিখলাম পচন রোধক সলিউশন। ওই ফর্মটা কলা হাসপাতালের ফর্ম এখনও বাংলাতে, কিন্তু সরকার যেহেতু বাংলা মানে প্রচলন করার করছে, চাপ দেয়, তো ওই ফর্মটা বাংলাতে আছে। ওইখানে লেখা আছে, আগে লেখা ছিল পচন রোধক সলিউশন, তো ওই জায়গায় ওইগুলা লিখতো আর কি। কারণ আমি লিখলাম কি পচন রোধক সলিউশন 10% ফরমালিন দেওয়া হয়েছে কি না, খেয়াল করে দেখেন। এর মধ্যে উত্তর সে খুঁজে পাবো যে পচন রোধক সলিউশন দিতে হবে এবং এটা দিতে হবে 10% ফরমালিন। আমি নিজেই লিড করে দিলাম যে পচন রোধক সলিউশন 10% ফরমালিন দেওয়া হয়েছে কিনা। বাহ, এটা দেওয়ার পরে আমি এটা হাসপাতালের ডাইরেক্টরকে বললাম যে এইটা একটু সংশোধন করে দিছি, কাইন্ডলি এইটার থেকে আপনারা প্রোডাকশন করবেন, মানে ওই যে ছাপতে হবে যে ওই ফর্মগুলা। তখন কিন্তু এটা প্রেসে ছাপতো না, বা তখন ফটোকপি দেওয়া করা যেত না, হাজার হাজার লাগে। তো তখন করতো কি, এই টেনসিল নামে একটা মেশিন ছিল, টেনসিল মেশিন। ওইটাতে ওই যে টাইপরাইটার মেশিন দিয়ে এক টেনসিলের মধ্যে টাইপ করলে পরে ওইটা ওই একটা কাগজের মধ্যে ছিদ্র ছিদ্র হইতো অক্ষরের মতো। তো ওইটা আবার আরেকটা এই টেনসিল দিয়ে ঘোরান দিলে তো সেটা একটা পজিটিভ হইতো, সেটা হাজার হাজার কপি করা যেত। এটা টেনসিল পেপার বলা হতো। আমাদের প্রথম দিক দিয়ে যে সমস্ত অর্ডারগুলো হয়েছে, সরকারি অর্ডার, আমরা ওই টেনসিল পেপারে সেটা দেওয়া হইতো। এবং আমি আমার প্রথম ওই ধরনের পেপার দেখি আমি স্বাধীনতা যুদ্ধের সময়, এই যে রণাঙ্গন নামে একটা এই বাড়িতে বুলেটিন বের হইতো, মুক্তিযোদ্ধারা যে সমস্ত মানে সাহসের কাজগুলো করতো সেই সমস্ত নিউজ ওই টেনসিল পেপারে এই এই প্রিন্ট করে করে এটা গ্রামে এসে মুক্তিযোদ্ধারা বা ওই যে ভলান্টিয়ার যারা ওই স্বেচ্ছাসেবক বাহিনী, তারা আমাদের কাছে বিক্রি করতো, আমাদের মুরব্বীদের কাছে 1 টাকা করে বা 8 আনা করে বিক্রি করতো। তো ওইটা দেখতাম যে স্পেশাল ধরনের লেখা। তখন আমি বাবার কাছে জিজ্ঞেস করছি, বাবা বলছে যে এটা হলো টেনসিল দেয় তৈরি করে। তখন আমার মাথায় টেনসিল কী ছিল এটা। এই যখন কম্পিউটার ব্যবহার ব্যাপক হয়ে গেছে, তারপরে এখন টেনসিল লাগে না, কম্পিউটারতে কম্পোজ করে ফটোকপি মেশিনটা ফটোকপি করে এটা কী করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে। যে যেদিন যে আবার এইটা লেখার পর বিপদ হইল একটা, সেটাই বলতেছি, সেটাই আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার। এখন পচন রোধক সলিউশন 10% ফরমালিন দেওয়া হয়েছে কিনা, এরপরে দেখি লেখে হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ইংলিশে লেখে ইয়েস, বাংলা লেখে হ্যাঁ। খুব সুন্দর কথা। তারপরে দেখলাম কেউ লেখে ইয়েস ফরমালিন গিভেন, এটাও পাইলাম, ইয়েস ফরমালিন গিভেন। তাইলে এখানে আমার সন্দেহ হইল যে আবার ফরমালিন লেখলো কেন, ইয়েস ফরমালিন, আমি লিখলাম 10% ফরমালিন, তাহলে হ্যাঁ লিখলে দেখা যায় ইয়েস ফরমালিন গিভেন। তখন সন্দেহ হইল এই ইনি যিনি দিচ্ছেন ইনি হয়তো ওই যে 100% যেটা ফর্মালডিহাইড 40% সেটা দিচ্ছে, ওই যেহেতু জানে না সেই জন্য লিখেছে ইয়েস ফরমালিন গিভেন। তো এইটা আমি একটা ড্রব্যাক দেখছি, একটা বা দুইটা জায়গায় আর কি। তো এখন যেটা ভালো লাগে যে সেই আমি 96 সনে আমার এখানে পোস্টিং হয়েছে, 97 বা 98 সনে আমি এই ফর্মে এই কথাটা লিখছি। অন্য কোনো কেউ কিন্তু এটা আগে প্রচলন করে না, যে লিখছে প্রিজারভেটিভ, কিন্তু আমি লিখছি 10% ফরমালিন দেওয়া হয়েছে কিনা। তো ময়মনসিংহ মেডিকেল কলেজের সেই ফর্ম এখনও রিপ্রোডিউট হইতেছে, কিন্তু আমার সেই কথাটা এখনও আছে। আমি যেহেতু হিস্টোপ্যাথোলজি করি, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে দৈনিক দু একটা কেস পাই, সেখানে আমার যখন লেখা থাকে 10%, ওটা কিন্তু আমাদের সামনে আসে, আমরা যখন হিস্টোপ্যাথোলজি করি ওই হিস্ট্রিটা পড়ে নিই, যখন মাইক্রোস্কোপ দেখি, তখন কে কোথা থেকে কে পাঠাইছে তাও দেখা যায়, কী লেখছে সেটাও দেখা যায়। দেখি সে আমার ওই কথাটা লেখা আছে 10% ফরমালিন, পচন রোধক সলিউশন 10% ফরমালিন দেওয়া হয়েছে কিনা। গতকাল এটা দেখার পরে চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করে এই গল্পটা আমার, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে আমি একটা বিরাট উপকার করছি,
যে বিশেষ করে জুনিয়র ডাক্তার এবং নার্সদের জন্য কী দিতে হবে আর নতুন করে শিখতে হলো না, আমি শিখাই দিলাম যে 10% ফরমালিন দিতে হবে। যদি সবাই তো ওরা 100 নম্বর পেয়ে পাস করে নাই, পাস মার্ক হলো 60, 60 ভাগ জানে আর 40% জান না নতুন ডাক্তাররা। তাইলে তাদের জন্য আমার জন্য এটা একটা সুবিধা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগে যে আমার জন্য মানুষের উপকার হচ্ছে, সেটা আমিও দেখতেছি আর কি। তো এই ময়মনসিংহ মেডিকেল কলেজের ফর্মকে ফলো করে প্রাইভেট ক্লিনিকের মালিকরাও কিন্তু এইরকম ফর্ম বানাচ্ছে, যেটা সেখানে লেখা আছে 10% ফরমালিন দেওয়া হয়েছে কিনা। আবার এখনও আছে, বেশিরভাগই লেখা আছে প্রিজারভেটিভ, ওই তালে তালে লিখতেছে আর কি। তো এইটা শেয়ার করলাম এই কারণে, আমার খুব ভালো লাগতেছে যে আমার এই আবিষ্কার বলবো না, আমার এই মানে প্রযুক্তিতে এই কথাটা ব্যবহার করা। তা আমি দৈনিক ধরেন আমি হিস্টোপ্যাথোলজি 15-20টা করে করি। তো ওই সমস্ত ফর্মের মধ্যে লেখা থাকে, এবং যারা এই গল্প শুনলেন তারা যদি ডাক্তার হয়ে থাকেন, তারা যদি এই মানে সার্জনের সাথে কাজ করে থাকেন বা সার্জন হয়ে থাকেন, তারা এটা খেয়াল রাখবেন। এই কথাটা আপনাদের জুনিয়র দিকে শেখাবেন, নার্স দিকে শেখাবেন, দেওয়ার সময় এই 10% ফরমালিন দেওয়া হয়েছে কিনা। শেষে একটা ঘটনা বলি, দুর্ঘটনা একটা শুনছি আমি, এটা একটা ক্লিনিকের ম্যানেজার আলাদা করছে সরি, যে সার্জন একটা এই এন্ডোমেট্রিয়াল কিউরেটেজ বলে আর কি, মানে মেয়েদের যারা হয়তো বাচ্চা হয় না একটা পরীক্ষা আছে, সেটা দেয়া বলছে এটা বায়োপসি করতে পাঠাই দাও ঢাকায়। তখন ওই ডিস্ট্রিক্টে হইতো না। এটা আমার শোনা গল্প আর কি, ওই ম্যানেজারওয়ালা করছে। তো ওরা ঢাকা নিয়ে গেছে, নিয়ে গেলে পরে এটা যাইতে যাইতে 2 দিন হয়ে গেছে। তো বলছে যে এটা হবে না, এটা পচে গেছে, দেখেন দুর্গন্ধ। এই রিসেপশনিস্ট বলছে আর কি যে এটাতে ফরমালিন দেওয়া হয়নি। তো পচে গেছে, হ্যাঁ। তখন 5,000 টাকা বা 4,000 টাকা লাগতো এটা কালেকশন করতে। তো তখন 4,000 টাকা অনেক মূল্য ছিল, অনেক আগের কথা বলতেছি। তো এটা হবে না, এটা তো পরীক্ষা হবে না। তাহলে কী করতে হবে, যে আবার কালেকশন করতে হবে। তাহলে এটা কি পাবলিক মেনে নেবে? তারপরে তাহলে কী করবো এটাতে কী করবো, যে এটা তো তোমাদের যে আছে, যে হাসপাতালের ডাক্তার আছে, তাদের মুখে নেমাইরে দেবো, রাগ করে নাকি বলছে। তো হাসপাতালের ডাক্তার বলছে না ম্যানেজার বলছে, তা আমার খেয়াল নাই। ওরা করছে কি, রাগ নিয়ে আসছে। তো বলছে যে আয়সা পিয়নের কাছে জিজ্ঞেস করছে যে ডাক্তার কোথায়। বলছে যে ডাক্তার তো ভিতর গিয়ে দেখেন। তারপরে বলছে যে এখানে কি আছে, ম্যানেজার। তো ওই গিয়া করছে কি, ওই ম্যানেজারের মুখের মধ্যে ওই কন্টেনারটা ছুঁড়ে মারছে, এইগুলা তো মুখের মধ্যে ছেঁড়া বেড়া হয়ে গেছে। রাগ নিয়ে আসছে, ঢাকাতে ফেরত আসছে, 4-5 হাজার টাকা খরচ করছে, কাজ হয়নি, আবার করতে হবো, এটা খামখেয়ালি কথা। তাহলে এরকম একটা কথা আমার কাছে সে গল্প বলছে এটা। তো এটা থেকে শিক্ষণীয় আছে যে এই 10% ফরমালিনের ব্যবহার কেন সঠিকভাবে করতে হবে, আমার এই গল্পের মধ্যে আছে। আপনারা আমার এই গল্প যদি শেয়ার করেন, এটা সবারই কাজে লাগবে। আজকে এই বলেই শেষ করছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রধান ছিলাম। এখন বর্তমানে আমি কমিউনিটি বেসড মেডিকেল কলেজের হাসপাতাল প্যাথোলজি বিভাগের প্রধান। আমার নিজস্ব একটা ল্যাবরেটরি আছে, সেখানে হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি হয়, তার নাম হলো তালুকদার প্যাথোলজি ল্যাব, ময়মনসিংহ। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে শেয়ার করে দিন।